প্রতিদিন বলছি নির্বাচন যত এগিয়ে আসবে তত ইস্যু থাকবে, ইস্যু তৈরি হবে বা ইস্যু তৈরি করা হবে। যাই হোক, যে পরিস্থিতি এই মুহূর্তে রাজ্যে চলছে, একদিকে এসআইআর নিয়ে কথা তো ডেফিনেটলি বলবো আজকে, পাশাপাশি কথা হবে বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু আর তার পরবর্তী পরিস্থিতি কি চলছে এখন সেখানে। আর এই সব কিছুর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নর্থ বেঙ্গল গেলেন, সেখানে মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে যাওয়ার আগে বেশ কিছু মন্তব্য করলেন। হাল্লা বলে আমি দেবারতী আপনাদের সঙ্গে রয়েছি এবং শুরুতে আপনাদের যেটা দেখাতে চাইব যে একদিকে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন প্রান্তের এসআইআর আবহে শুনানির পরেও বেশ কিছু অভিযোগকে সামনে রেখে স্থানীয় মানুষ পথে নামছেন। কখনো সেই জায়গাটার নামটা হয়ে যাচ্ছে মাটিয়া, কখনো সেই জায়গার নাম হয়ে যাচ্ছে চাকুলিয়া। কিন্তু এই আবহেই বেলডাঙায় এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলো। কোথায় গিয়েছিলেন উনি সেই পরিযায়ী শ্রমিক? তিনি গিয়েছিলেন ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে থাকাকালীন এই ঘটনা। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সঙ্গে সঙ্গে হেমন্ত সোরেনকে ফোন করেছেন। কেন এই পরিস্থিতি হলো, কারা এর জন্য দায়ী সেগুলো দেখতে হবে, খতিয়ে অ্যারেস্ট করতে হবে, তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে, এই দাবিগুলো জানিয়ে ফোন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলডাঙার এই ঘটনা বা বেলডাঙায় এর আগে ওয়াকফ নিয়ে আন্দোলন বলুন, বেলডাঙায় এর আগে সিএএ নিয়ে আন্দোলন বলুন, কেন বারবার অশান্ত হচ্ছে বেলডাঙা? এর পেছনে কারা রয়েছে? এর পেছনে কি যে আজকে আইন শৃঙ্খলা নিয়ে যদি কথা হয় বা কথা ওঠে বা কেউ প্রশ্ন করেন, তাহলে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আজকে এই জায়গায় আসে, তাহলে সেটা কি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে করার চেষ্টা করছে বাংলাকে মেলাইন করতে? অন্তত তৃণমূল কংগ্রেসের যে ন্যারেটিভ সেটা খানিকটা এরকম, কিন্তু পাল্টা অন্যান্য বিরোধী রাজনৈতিক দল তারা তাদের মতো করে যে ব্যাখ্যা দিচ্ছেন বা যে কথা বলার চেষ্টা করছেন যে বুঝতে হবে কেন বারবার বেলডাঙা, তাতে কার লাভ, এই ধরনের ঘটনা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে বা আদৌ ফেলবে কিনা, কোনো রাজনৈতিক দলের দিকে পাল্লা ভারী হবে কি এই ঘটনাগুলোই? কি মনে হয় আপনাদের? কথা তো বলবোই, আমার আজকে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাবো, এবং আপনারাও আমার এই অনুষ্ঠান চলতে চলতে যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছেন তারাও যদি একটু কমেন্ট করেন ভালো লাগবে। যাই হোক, আজকে আমাদের সঙ্গে স্টুডিওর বাইরে থেকে রয়েছেন তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়। পার্থদাকে প্রথমেই স্বাগত জানাবো। রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে বিজেপি মুখপাত্র অরিজিৎ বক্সি, অরিজিৎ দাকে স্বাগত জানাবো। রয়েছেন কংগ্রেস মুখপাত্র অমিতাভ সিংহ, অমিতাভ দাকে স্বাগত জানাবো। আমি পার্থদার কাছে আসবো, শুরু করব। তার আগে কুণাল ঘোষের একটা বক্তব্য একটু শোনাই যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হেমন্ত সোরেনকে ফোন করেছেন এবং এই শ্রমিকদের হত্যার ঘটনায়, শ্রমিকের হত্যার ঘটনায় যারা জড়িত তাদেরকে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে তাদের বিরুদ্ধে। কি বলেছেন কুণাল ঘোষ দেখুন। আজকে অভিষেক ব্যানার্জি ফোন করে বলেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে যারা এই বেলডাঙার এই খুনে জড়িত প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে, এবং তারপরে এখানে যখন মানুষের মধ্যে সেই উত্তেজনা বা আবেগটা কাজ করছে সেটাকে উস্কে দিয়ে এমন গন্ডগোল করা হচ্ছে, তাতে এরা যেমন চেষ্টা করছে এই ভেদাভেদের রাজনীতিটাকে বাড়াবার, সোজা বাংলায় ওই যারা প্রভোগ করছে তারা রাজ্য সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্য আপনাদের ব্যবহার। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন, কুণাল ঘোষ যে কথা বলছেন, কিন্তু এই ঘটনা ঘটালো কারা, যে কথা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম। পার্থদার কাছে যাওয়ার আগে আরেকবার একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রতিক্রিয়া শোনাতে চাইব। কারা ঘটালো, এর পেছনে কারা রয়েছে, কোন উদ্দেশ্য রয়েছে এই ঘটনার? আজকে শুক্রবার, জুম্মাবারে নামাজ পড়তে যাচ্ছে কেউ কেউ, আর সেখানে এই ধরনের ঘটনা কোনো রাজনৈতিক অভিসন্ধি থেকে ঘটছে কিনা সেই প্রশ্ন তুলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কি বলেছেন শোনাই। মাইগ্রেন্ট লেবারদের উপর যে অত্যাচার হচ্ছে প্রত্যেকটা কেস আমরা টেক আপ করছি, এফআইআর হয়েছে প্রত্যেকটা, আমরা অ্যারেস্টও করব, অ্যারেস্ট আমরা করছি এবং করব। মাইগ্রেন্ট ওয়ার্কার যাদের উপরে অত্যাচারিত হচ্ছে সব পরিবারকে আমরা সাহায্য করছি, করব, কিন্তু যা করছে সেটা অন্যায়, এবং এটা বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে। তাহলে বিজেপি বাংলায় কি করে বলে যে আমাদের ভোট দিন, যেখানে অন্য রাজ্যে বিজেপি আছে, বাংলা বললেই তার উপর অত্যাচার করা হচ্ছে, সেখানে তারা কি করে আশা করে যে বাংলার মানুষ ওদের পাশে থাকবে? নির্লজ্জের দল একটা। বেলডাঙা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না।
ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষীনাথারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায়। এখন যখন দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়। কারা উস্কে দিচ্ছে পার্থদা? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত খুব স্পষ্ট। কেউ কেউ রাজনৈতিক ডিভিডেন্ড সেখানে পেতে গিয়ে এই বিষয়টাকে তারা এনক্যাশ করতে চাইছে, এবং পরিযায়ী শ্রমিক মারা গিয়েছে বাংলার বাইরে বাঙালি শ্রমিক, সেটা যে রাজ্যেই হোক, বিজেপি শাসিত রাজ্যেই হোক আর অবিজেপি শাসিত রাজ্যে হোক, প্রতিবাদ প্রয়োজন। প্রশাসনিক উদ্যোগে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেগুলো রাজ্য সরকার প্রতিনিয়ত নেয়, কিন্তু কেউ যদি অবরোধের নামে, প্রতিবাদের নামে ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে বা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা তুলতে চায়, সেটা যেই হোক না কেন তাদের বিরুদ্ধে অ্যাকর্ডিং টু পুলিশ বা অ্যাকর্ডিং টু আইন ব্যবস্থা নেওয়া হবে। এটুকু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করছেন। এটা ঠিক, বেলডাঙ্গা বারে বারে বিভিন্ন ধরনের অশান্তির নাম উঠে এসেছে বিভিন্ন কারণে, বিভিন্ন ঘটনা পর্যায়ক্রমে আমরা যদি দেখি যে বেলডাঙ্গা অত্যন্ত একটা সেন্সিটিভ ক্ষেত্রে পরিণত হয়েছে, বিশেষ কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে সেটা কিন্তু ইঙ্গিত করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সকল মানুষকে যেমন সংযত হতে হবে, ইনস্টিগেট করার কোনো জায়গা নেই, তেমনিভাবে প্রশাসনও কিন্তু নজরদারি রাখছে। তা সত্ত্বেও কিছু মানুষ সময়কে বেছে নিয়ে তারা যেভাবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করলো, এটা অনভিপ্রেত শুধু নয়, এর পেছনে বাংলাকে, পশ্চিমবঙ্গ বর্তমান সরকারকে মেলাইন করা একটা সংগঠিত প্রয়াস আছে বলে আমরা মনে করছি। নিশ্চিতভাবে প্রশাসন তৎপরতার সঙ্গে কারা করছে এর পেছনে মাথাকে সবটাই বের করে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। অরিজিৎদার কাছে আসবো। বারবার বেলডাঙ্গা উত্তপ্ত হচ্ছে, অরিজিৎদা আপনার কি ব্যাখ্যা? কেন আমি কিছুক্ষণ আগে বলছিলাম ওয়াকফ পরবর্তী পরিস্থিতি, সিএ সেই সময় আমরা দেখেছি, কেন? দেখুন, বেলডাঙ্গা উত্তপ্ত হচ্ছে যে কারণ মমতা ব্যানার্জি বা তৃণমূল মুখপাত্র বলার চেষ্টা করলেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ইস্যুতে বেলডাঙ্গা আজকে উত্তপ্ত বলে বলা হচ্ছে, সেই ইস্যুর সাথে যে মহিলা সাংবাদিককে আধ ঘন্টার মতো সময় ধরে ওখানে মলেস্ট করা হলো, অ্যাসল্ট করা হলো, তার কি যোগাযোগ ছিল? কোনো সংবাদ মাধ্যমের মাধ্যমে তো কোনো অপ্রীতিকর ঘটনা তৈরি হচ্ছে এরকম তো কোনো বিষয় ছিল না। এবং সামনে হিউজ পুলিশ কন্টিনজেন্ট, বিশাল পুলিশ বাহিনী দাঁড়িয়ে আধ ঘন্টা ধরে একটি মানে যথেষ্ট নামকরা মিডিয়া হাউসের একজন মহিলা সাংবাদিক, তিনি সেখানে নিগৃহীত হলেন, মলেস্টেড হলেন, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। মুখ্যমন্ত্রীর নিজের বক্তব্যের মধ্যে লুকিয়ে রয়েছে যে কেন বেলডাঙ্গা অশান্ত হচ্ছে। আমি ওনাকে কোট করতে চাই, কি কথাগুলো বললেন আপনি দেখালেন। আমি যদি খুব ছোট্ট করে ওনার 4টে বক্তব্যের উপর একটু ফোকাস করি, কি বলছেন যখন এই সাংবাদিকের বিষয়ে ওনাকে বলা হচ্ছে, উনি ঠিক ওনার প্রথাগতভাবে যেটা উনি করে থাকেন, ডিফেন্ড করা, এই ধরনের হিনিয়াস ক্রাইমকে ডিফেন্ড করা, ঠিক সেটা করলেন। উনি বললেন ওকে মবের মধ্যে ঢুকতে বারণ করো। অর্থাৎ একজন সাংবাদিক একটা ঘটনা কভার করতে গেছে, তিনি মবের মধ্যে যাবেন না, তিনি ঘটনাস্থলে যাবেন না, তিনি ঠান্ডা ঘরে বসে ঘটনার রিপোর্টিংটা কভার করবেন, ইনসিডেন্টটা কভার করবেন, এটাই বলতে চাইছেন। ঠিক যেভাবে তিনি বলেছিলেন IIM এর ঘটনার পর রাত্রিবেলা 8টার পরে বেরোতে বারণ করো, ঠিক যেভাবে পার্ক স্ট্রিটের ঘটনার পর ওনার দল থেকে কথা এসেছিল খদ্দেরের সাথে বচসার এফেক্টে কিছু হয়েছে কিনা, ঠিক যেভাবে হাসখালির পর বলেছিলেন খোঁজ নিয়েছো যে অ্যাফেয়ার ছিল কিনা, প্রেগনেন্ট ছিল কিনা, এক রিদমে তিনি কথাগুলো বললেন। কিন্তু শুধু এটুকুনি নয়, এই যে আপনি প্রশ্নটা করলেন না যে কেন বেলডাঙ্গা, বারবার ওনার বক্তব্যের মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে। উনি কন্টিনিউশনে কি বললেন? উনি বললেন ব্যাপারটা আমার হাতে নেই, আমি তো করাইনি। প্রথমত একজন পুলিশ মন্ত্রী
মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী দাঁড়িয়ে বলছেন যে আমি তো ব্যাপারটা করাইনি, আমার হাতে নেই। এটা ওনার ব্যর্থতা উনি নিজে ঘোষণা করলেন। আর সাথে আমাদের প্রশ্ন রইল, কোন কোনগুলো আপনি করিয়েছেন তার উত্তরও আপনি মানুষের কাছে রাখবেন আগামী দিনে। না, তার কিন্তু সাথে কি উস্কানির বলছেন? কথা যেটা বলছেন অরিজিৎ, আমি সেটা একটুখানি আসতে চাইবো। উস্কানি কারা দিচ্ছে উস্কানি? দেখুন, উস্কানি তো আপনি যে অ্যাঙ্গেলটা বলতে চাইছেন আমি উত্তর দিচ্ছি। তার আগে ছোট্ট করে শুধু বলে দিই যে মমতা ব্যানার্জি নিজে ইনস্টিগেট করছেন। কি বলছেন উনি বলছেন জুম্মাবারে ওরা এমনিতেই জমায়েত হয়, প্রোগ্রাম করে। আরে একটা আনরুলি মব ঝাড়খণ্ডে যে ঘটনা ঘটেছে আমরা তীব্র নিন্দা করি এবং আমরাও আগ্রহ রাখি যে ইমিডিয়েট দোষীদের শাস্তি চাই, চূড়ান্ত শাস্তি হোক। ঝাড়খণ্ড সরকারের কাছে আমাদেরও আগ্রহ রয়েছে, আমাদের নেতৃত্ব বারে বারে বলেছেন। যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই মাইগ্রেন্ট ওয়ার্কাররা আক্রান্ত হচ্ছেন বা মৃত্যুর ঘটনাও ঘটেছে, সেই জায়গাগুলোতে এত তৎপরতার সঙ্গে চেয়েছেন। ঝাড়খণ্ড কি বিজেপি শাসিত নয় বলেই তো চাইছেন। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বলেছি যে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সেটাই নিন্দনীয় এবং দোষী, ক্রাইম, এটা একটা ক্রাইম। যদি কারোর হত্যা হয় থাকে, যদিও ঝাড়খণ্ডের ঘটনাটা কি ঘটেছে পুরো পরিষ্কার নয়, তবুও যদি যেখানে হয়, ভারতবর্ষের যে কোনো প্রান্তে যদি কোনো মোটিভেটেড হত্যা, যে কোনো হত্যা হয়ে থাকে, সেটা অবশ্যই ক্রাইম। তার বিচার আইনগত পদ্ধতিতে হওয়া উচিত, সে যেই হোক না কেন। কিন্তু যখন উনি বলছেন যে এই আনরুলি মবটাকে অ্যাড্রেস করতে গিয়ে, যে মবটা সকাল থেকে বিকেল পর্যন্ত লক্ষ লক্ষ রোগী এবং সাধারণ মানুষকে হয়রানি করলো, তাদের ডিফেন্ড করতে গিয়ে যখন উনি বলছেন যে মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোলে বাবা পার, আমি পড়ছি, আমি কোট করে আমি লিখেছি উনি যেটা বলেছেন, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোলে বাবা পার লাগায়া যায়, দুর্গা পুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? ওটা তো স্বতঃস্ফূর্ত। উনি বলুক কোন দুর্গা পুজোয় এই ধরনের নিগ্রহের ঘটনা সাংবাদিককে ঘটেছে, কোন ভোলে বাবা পার লাগায়া যায় মিছিল থেকে এই ধরনের ভারত বিরোধী মন্তব্য এবং স্লোগান উঠেছে, কোন দুর্গাপুজোর মঞ্চ থেকে বা কোনো মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায় সেখান থেকে সাম্প্রদায়িক উস্কানি উঠেছে। আমরা পরিষ্কার বারে বারে বলেছি, আপনি এলাকাটা খেয়াল করুন, বেলডাঙ্গা, যে বেলডাঙ্গা কিছুদিন আগে খবরের শীর্ষে এসেছিল কি জন্য? বাবরি মসজিদের শিলান্যাসের জন্য। আমরা সেদিন থেকে বারে বারে বলেছি এই বাবরি মসজিদ, এই হুমায়ুন কবির, এরা মমতা ব্যানার্জির বি টিম, মমতা ব্যানার্জির প্রত্যক্ষ প্ল্যানিংয়ের একটা পার্ট। বিগত 15 বছর ধরে যেভাবে মুসলিম সমাজ এদের সংখ্যালঘু ভোট ব্যাংকে পরিণত হয়েছে, যেভাবে মুসলিম সমাজ আর্থিকভাবে অনগ্রসর, যেভাবে মুসলিম সমাজ সম্পূর্ণভাবে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে রয়েছে, সেটাকে ঢাকার চেষ্টা ছিল হুমায়ুন কবির বাবরি মসজিদ। আজকে যে ঘটনা ওই জায়গাতেই ঘটলো, সেই বেলডাঙ্গা, সেদিনও বাবরি মসজিদের শিলান্যাসের বাহানায় সেদিন রাস্তা আটকানো ছিল, আজকে ঝাড়খণ্ডের ঘটনাকে লক্ষ্য করে রাস্তা আটকানো। কিন্তু আমরা এর মধ্যে কিন্তু অশনি সংকেত দেখছি। আমরা দেখছি যেভাবে মুখ্যমন্ত্রী প্রতিটা ঘটনাকে এসআইআর এর সাথে গুলিয়ে দিচ্ছেন, যেভাবে মুখ্যমন্ত্রী প্রতিটা ঘটনাকে ভোটার লিস্টের শুদ্ধিকরণের সাথে মিলিয়ে দিচ্ছেন, এই জায়গায় কিন্তু খুব পরিষ্কার। আর মমতা ব্যানার্জি তো নিজে বললেনই যে উনি আজকে এটা করতে বলেননি, কোন কোন দিন উনি বলেছেন, এবং এসআইআরকে মাথায় রেখে ওনার মনিরুলেরা, ওনার বিধায়কেরা কোন কোন জায়গায় আগামী দিন এই ঘটনা ঘটাবার প্ল্যানিং করে রেখেছে, এটা মুখ্যমন্ত্রীকেই বলতে হবে। পার্থদা হাত তুলেছিলেন, কিছু বোধহয় বলার ছিল। পার্থদা, না, আমরা বক্তব্য শুনছিলাম, কিন্তু যে বিষয়টা একবারে বিজেপি আড়াল করে যায় বা এড়িয়ে যাওয়ার চেষ্টা হয়, সেটা হলো বিজেপি শাসিত রাজ্য সহ বিভিন্ন জায়গায় এই যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের যে হেনস্থা, এত নির্মমভাবে তাদের হত্যা করা হয় বা হেনস্থা করা হচ্ছে, সেটা নিয়ে তাদের বক্তব্য কিন্তু শোনা যায় না। সেটাকে তারা কোনভাবে দেখে আমরা এটা দেখি না, এটা নিয়ে তাদের প্রতিবাদ, তাদের কোনো বক্তব্য নেই। তারা বাংলায় নিশ্চিতভাবে যে কোনো ঘটনা ঘটলে প্রতিবাদ আপনারা করবেন, আমরা সেটা বলিনি, কিন্তু প্রতিবাদ সিলেক্টিভ কেন? একজন বাঙালিকে যখন হেনস্থা করা হচ্ছে বাংলা ভাষা বলার জন্য, একজন বাংলার পরিযায়ী শ্রমিক সোনালী খাতুনদের যখন অন্তঃসত্ত্বা অবস্থায় পুশব্যাক করা হচ্ছে, তখন তারা প্রতিবাদে গর্জে ওঠে না। আমরা নিশ্চিতভাবে এই যে বেলডাঙ্গার ঘটনা, এটারও প্রতিবাদ করি। এই ধরনের ঘটনা অনুকৃত কখনো ঘটনা ঘটা উচিত নয়। যারা ঘটিয়েছে, যারা যেই হোক না কেন, যত বড়ই মাথা হোক না কেন, তার বিরুদ্ধে অ্যাকর্ডিং টু ব্যবস্থা গ্রহণ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী দর্থহীনভাবে বলেছেন। কিন্তু বিজেপি শাসিত রাজ্য সহ বিভিন্ন জায়গায় বাঙালিদের উপর যে হেনস্থা, সেখানে
কেন্দ্রীয় সরকার বা বাংলার যারা বিজেপির সাংসদ বা নেতৃত্ব রয়েছে তারা কি ভূমিকা পালন করছে, কতটা তারা উদ্গ্রীব বা এ ব্যাপারে তাদের বক্তব্য কতটা স্পষ্ট। আমরা তো ঝাড়খণ্ডের আজকে ঘটনা, একটা অবিজেপি শাসিত রাজ্য বলে তারা খানিকটা প্রতিবাদ করবার চেষ্টা করছে, সেটাও মেকি প্রতিবাদ, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে আকছার যে ঘটনাগুলো ঘটছে পরপর আমরা দেখলাম, সেই ঘটনাগুলো নিয়ে বর্বরচিত আক্রমণগুলো নিয়ে বা উড়িষ্যায় যত ঘটনা এই লাস্ট কয়েক মাসে সামনে এসেছে, সেটা মহিলা ধর্ষণ হোক, মহিলাদের উপর আক্রমণ হোক, নাবালিকা ধর্ষণ হোক, না এই পার্থ, জাতীয় বহু ঘটনা। এটাও ঠিক যে একটা ঘটনা আরেকটা ঘটনাকে জাস্টিফাই করে না, আমি সেটা সেই জায়গায় আসছি না, কিন্তু এখানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে বেলডাঙায়, এর ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা করবে কোনো রাজনৈতিক দল কি, আমি সেই জায়গাটা একটু আসার চেষ্টা করব। আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া হুমায়ুন কবিরের শোনাতে চাইবো। কিছুক্ষণ আগে অরিজিৎ দা যে কথা বলছিলেন, যে বাবরি মসজিদের প্রসঙ্গ, এই বেলডাঙাতে বাবরি মসজিদের কথা বলছিলেন, এবং তৃণমূল কংগ্রেস এই বিষয়টার সঙ্গে নাকি কোনোভাবে যুক্ত। যাই হোক, হুমায়ুন কবিরের কি প্রতিক্রিয়া দেখুন। বিজেপির তো একটা টার্গেট, বিজেপি এইসব মুসলিম ছেলেদেরকে ট্রেন থেকে নামিয়ে তাদেরকে জয় শ্রীরাম বলানো, তাদেরকে মারা, এটা বিজেপি তো এই ভোটের মুখে চাইছে এখানে দাঙ্গা হোক এবং রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি হোক, এটা তো বিজেপি চাইছে। অরিজিৎ দা, এটা অযৌক্তিক কথা হয়ে গেল না? আজকে বেলডাঙায় যে ঘটনা ঘটেছে, যারা করেছে তাদের নাম কি, সবার আগে তাদের নাম পরিচয় সামনে আসা উচিত, এবং এটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না যে বেলডাঙার যে অঞ্চল, সমগ্র বেলডাঙা সম্পূর্ণভাবে সংখ্যালঘু অধ্যুষিত, যেখানে ভারতীয় জনতা পার্টির পেনিট্রেশন এখনো পর্যন্ত বলতে দ্বিধা নেই, যথেষ্ট কম। যদি কেউ এখান থেকে এই তত্ত্ব আবিষ্কার করে থাকে যে এই যে বেলডাঙার ঘটনা, এর পিছনে কোনোভাবে ভারতীয় জনতা পার্টির কোনো ইন্ধন রয়েছে, তাহলে তো বলতে হয় যে মুর্শিদাবাদে আজকের দিনে তৃণমূল কংগ্রেস, হুমায়ুন কবির, এদের সমস্ত রাজনৈতিক সমস্ত কর্মকাণ্ড পুরো শেষ হয়ে গেছে। তার মানে ভারতীয় জনতা পার্টি যদি সেখানে আপার হ্যান্ড নিয়ে থাকে, তাহলে করলোটা কে? আমি তো মানে যেটা আমি প্রথমেই আপনাকে যে উস্কানির কথা আপনারা বলছেন, যে এখনো ওখানে তো ভারতীয় জনতা পার্টির কথা কেউ ভাবতেও পারবে না, দূর দূর তক। কে করলো জানেন তো? করলোটা কে? হ্যাঁ, করলো কে? করলো এই রাজ্যের পুলিশ মন্ত্রীর তৈরি করে দেওয়া মাইন্ডসেট, যে পুলিশ মন্ত্রীর জমানায় হাওড়াতে রামনবমীর মিছিলে পাথর ছোড়ার পরেও পাথর ছুঁড়নেওয়ালারা ফ্রি রোম করে ঘুরে বেড়ায়, যে মুখ্যমন্ত্রীর জমানায় মুর্শিদাবাদে দাঙ্গা করার পরেও অধিকাংশ দাঙ্গাকারী ফ্রি ঘুরে বেড়ায়, যে মুখ্যমন্ত্রীর জমানায় সংখ্যালঘুদের দুধেল গাই হিসাবে চিহ্নিত করে তাদের লাথি খাওয়াটাও যুক্তিসঙ্গত বলে মন্তব্য করা হয়, সেই পুলিশ মন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর প্রতিটা পদক্ষেপ আজকের এই ঘটনার জন্য দায়ী। কারণ যারা ওখানে করছে তারা জানে, তারা যদি ওই ন্যাশনাল হাইওয়েটা বন্ধ করে শুধু না, ওখানে যদি আগুনও জ্বালিয়ে দেয়, এই মুখ্যমন্ত্রী নীরব থাকবে। ভোট ব্যাংক সংখ্যালঘু তোষণের জন্য এই মুখ্যমন্ত্রী পুলিশকে দাঁড় করিয়ে রাখবে। অরিজিৎ দা, মুখ্যমন্ত্রী আজকে যখন এই মহাকাল মন্দিরে শিলান্যাস করতে যাচ্ছেন, আপনারা কি আছেন পাশে, ব্যাপারটা সাধুবাদ জানাচ্ছেন? দেখুন, উনি মুখ্যমন্ত্রী হিসাবে যাচ্ছেন না আবার তৃণমূল সুপ্রিমো হিসাবে যাচ্ছেন, সেটা একটু ক্লিয়ার করে দিলে তারপরে আমাদের বলতে সুবিধা হবে। কারণ উনি তো আবার এক একটা কাজ এক একটা আঙ্গিকে করেন, এক একটা ক্যাপাসিটিতে করেন, তো উনি এটা কোন ক্যাপাসিটিতে করছেন সেটা যদি উনি বলেন তাহলে আমরা উত্তর দেব। বেশ, একটা বিরতিতে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে কথা, যে বিহারে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এবং এই বিহারে হত্যা করার প্রসঙ্গ যখন উনি তুলছেন, যদিও ঘটনাটা ঝাড়খণ্ডে হয়েছে, তো তারপরে বিজেপির তরফ থেকে যে প্রতিক্রিয়া এসছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। প্রথমে শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, দেখুন। সেটা থেকে দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে, এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমি এটাকে নিন্দা করি, তীব্র নিন্দা করি, এবং আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছে আবেদন করবো, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন। আমরা তো আপনাদের সাথে আছি, সর্বধর্ম সমন্বয়ের সাথে আছি, সব মানুষের সাথে আছি। বিহারে কালকে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এবং প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে, তারাই এখানে মানুষের নাম কাটছে, আর তারাই আমাদের লোকেদের পিটিয়ে হত্যা করছে। এর থেকে নক্কারজনক ঘটনা কিছু হতে পারে না। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী কি বলছেন, দেখুন। দেখছেন নরেন্দ্র মোদীজির ভূত
বিজেপির ভূত। তাই হেমন্ত সোরেনকেও তিনি ঝাড়খণ্ডের জায়গায় বিহার বলে ফেলছেন। অবিলম্বে চিকিৎসা দরকার, এবং সবচেয়ে ভালো চিকিৎসা হয় রাঁচিতে। সেটাই এখন প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে করতে চাই। ঝাড়খণ্ডে তো বিজেপি সরকার নেই, তাহলে আপনারা যে বাঙালি বাঙালি ঢো তোলেন তৃণমূল কংগ্রেসের নেতারা, তাদের কাছে প্রশ্ন করতে হয়, ঝাড়খণ্ডে তো আপনাদের বন্ধু সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস বন্ধু, তার রাজত্বে এরকম হচ্ছে, তার জবাব তৃণমূল কংগ্রেস দেবে না? আর তার থেকে বড় কথা, যখন এই ছেলেটির মৃত্যু হয়েছে তারপরে তার পরিবার মৃতদেহ নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেছে, তারপরে সেটাকে অজুহাত হিসেবে খাড়া করে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে রাখা এবং ট্রেনের উপর পাথরবাজি করা, এটা তো অ্যাকসেপ্টেবল নয়। এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই ল অ্যান্ড অর্ডার পশ্চিমবঙ্গকে বাঁচাবে? পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে বাঁচাবে? এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আইনজীবী সিপিএম নেতা অতনু চট্টোপাধ্যায় ইতিমধ্যে যোগদান করেছেন। অতনুকে স্বাগত জানাবো। আমি আসবো, অমিতাভদাও রয়েছেন, কিন্তু একটা আজকে সুকান্ত মজুমদার তিনিও খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। কিছুক্ষণ আগে অরিজিৎ দা যে কথা বলছিলেন যে কেন বেলডাঙ্গা, এই চাকুলিয়া বলুন, চাকুলিয়ার যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, শুধু চাকুলিয়া নয় আরও বেশ কিছু জায়গায় ঘটেছে, আমি আসছি সেখানে। চাকুলিয়া বলুন বা বেলডাঙ্গা বলুন, এই ধরনের ঘটনাগুলো এই সমস্ত জায়গায় ঘটার একটা ন্যারেটিভ বিজেপির তরফ থেকে দেওয়া হচ্ছে বলে আমি ধরে নিচ্ছি, যেহেতু সুকান্ত মজুমদারের মতো নেতা বলছেন বা অরিজিৎ দাও বলছেন। কিন্তু যেটা আমি বিরতিতে যাওয়ার আগে বোঝার বা জানার চেষ্টা করছিলাম, অমিতাভদা বা অতনু বিষয়টাকে কীভাবে দেখেন, যে এখান থেকে মানে রাজনৈতিক ফায়দা তোলার কোনো জায়গা থাকছে কিনা, আর থাকলে সেটা কোন রাজনৈতিক দল করতে পারে, ক্যাশ করতে পারে, কি মনে হয়? অমিতাভদাকে দিয়ে শুরু করি দাদা। দেখুন, এই যে ঘটনাগুলো ঘটছে, আজকে বেলডাঙ্গাতে যে ঘটনাটি ঘটলো সেটা হচ্ছে যে ঝাড়খণ্ডে একজন পরিযায়ী শ্রমিককে মেরে ফেলা হয়েছে। আজকে এইটাই হচ্ছে আসল কারণ। এর রূপটা যদি খুঁজতে যাই যে কোত্থেকে শুরু, তাহলে একটু বলতে হয়, যেদিন দিল্লিতে সোনালী খাতুনদের পরিবারকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো বাঙালি অস্মিতার কারণ দেখিয়ে, সেদিন থেকে আমরা কিন্তু এটার রূপটা খুঁজে পাই। তারপরে অসমে হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির মুখ্যমন্ত্রী, তিনি বাংলা ভাষা সম্পর্কে অনেক কথা বললেন, বিরূপ মন্তব্য করলেন। উড়িষ্যাতে একই জিনিস দেখতে পেলাম, এখানে বাংলা বলার অপরাধে তাকে পিটিয়ে মারা হচ্ছিল। এবং ভারতবর্ষের বহু জায়গায়, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে এই একই জিনিস কিন্তু ঘটেই চলেছে প্রত্যেক দিন। এতে বিজেপির বাঙালি অস্মিতার প্রতি যে তাদের সম্মান নেই, শ্রদ্ধা নেই, সেটা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে। আজকে বিজেপি সমাজে যে বিষ ছড়িয়ে গেছে, আগে তারা সংখ্যালঘুদের বিরুদ্ধে বিষ ছড়িয়ে যেত, ঘৃণার একটা আবহ তৈরি করত। এখন বাংলার প্রতি, বাঙালি মানুষদের প্রতি ঘৃণা যাতে তৈরি হয়, যেমন হিটলার না মানে নির্বাচন তো সামনে, এখন বাঙালি জাতির মধ্যে যদি বিজেপি সম্পর্কে তীব্র ঘৃণা তৈরি হয়, তাহলে তো ওদের মানে ডিসঅ্যাডভান্টেজ। এবং সেটা তো করা হয়েছে, সেটা যে কোনো কারণে করা হয়েছে। এটা অরিজিৎ দ্বারা করবেন কেন? কেন চাইবেন যে বাঙালি ভোট না দিক? তাহলে এতদিন ধরে করেছেন কেন? কেন হেমন্ত বিশ্ব শর্মা বাংলা ভাষা সম্পর্কে এত একটা বাজে মন্তব্য করেছেন? এগুলো জবাব দিতে হবে। আজকে তারই একটা ফলশ্রুতি সমাজের মধ্যে ঢুকে গেছে। কোনো জায়গায় বাংলায় কথা বললে মারছে, কোনো জায়গায় আকলাখের মতন আকলাখ একটা সাধারণ মাংস নিয়ে যাচ্ছিল, ওকে গরুর মাংস নিয়ে যাচ্ছে বলে তাকে পেটানো হলো, মেরে ফেলা হলো। এই জিনিস ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই যে ঘৃণার যে আবহ, আপনি যদি অমিতাভদা অসহিষ্ণুতার কথা বলেন, সেটা আলাদা জায়গায়। আমি বলছি বাংলায় আসন্ন নির্বাচন, তার আগে বাঙালি বিদ্বেষী দল বিজেপি এটা যদি তারা নিজেরাই প্রতিষ্ঠিত করে, এটা তো তাদের মানে ভোট পার্সেন্টেজ কমবে। আপনি বলুন না, দিল্লিতে কারা সোনালী খাতুনদেরকে বাংলাদেশে পাঠিয়েছিল? যদি সেটা হয় 2019-এ এত ভোট পার্সেন্টেজ ছিল কেন? তখনও তো তাহলে এটা সেই গোবলয়ের দল। যদি সেভাবে দেখতে হয়, বাঙালিকে এভাবে আঘাত করা হয়নি, বাংলায় কথা বলার জন্য পেটানো হয়নি। উড়িষ্যাতে বলুন, আসামে বলুন, এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে এটা তো করা হয়েছে, এবং সেটা ধারাবাহিকভাবে করা হয়েছে। বেশ, অতনু কি বললেন? দেখুন দেবারতী, আপনি খুব নির্দিষ্ট প্রশ্ন করলেন, রাজনৈতিক ফায়দা কার? এবার দেখুন, রাজনৈতিক বক্তব্য রাখতে গিয়ে এটা তো অস্বীকার করবার জায়গা নেই যে বিজেপি আদ্যন্ত একটি বাংলা এবং বাঙালি বিরোধী হচ্ছে রাজনৈতিক দল।
কারণ গোটা দেশে যেখানে যেখানে বিজেপি শাসিত সরকার রয়েছে সেখানের যা ট্রেন্ড, যা খবর উড়িষ্যা থেকে উত্তরপ্রদেশ হয়ে একদম আমাদের এই হিমন্ত বিশ্ব শর্মা আসাম থেকে সর্বত্র আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের বাংলা এবং বাঙালি সম্বন্ধে তাদের কি চিন্তাধারা। কিন্তু রাজনৈতিক ফায়দা কার? দেখুন, রাজনৈতিক ফায়দা কার এটা যদি আপনি জানতে চান তাহলে সবচেয়ে যেটা প্রশ্ন হচ্ছে রাজনৈতিক ফায়দা তৃণমূল এবং বিজেপি দুজনের। একদম আপনি দেখুন এখানে তৃণমূলের যিনি প্রতিনিধি আছেন, বিজেপির যিনি প্রতিনিধি আছেন, মানে আমি আসার সময় একটু দেরি হয়েছে কিন্তু আসার সময় মোবাইলে এবং আসার পরে স্টুডিওতে আমি শুনছিলাম দুজনের বক্তব্য। একজনের প্রশ্ন হচ্ছে নাম কি, আরেকজনের প্রশ্ন হচ্ছে অন্য, মানে আসল জায়গাটা কিন্তু যে কেন আমি বলছি রাজনৈতিক ফায়দার কথাটা এদেরই, কারণ এরা এই ব্যাপারটাকে রাজনৈতিক একটা মোড়ক দিয়ে এখান দিয়ে হচ্ছে নিজেদের রাজনৈতিক রুটি সেঁকতে চান। আসল প্রশ্নটা কেউই করছেন না যে এই রাজ্যের থেকে হচ্ছে শ্রমিকদেরকে বাইরে যেতে হচ্ছে কেন। পার্থদাদের কাছে তথ্য আছে যে এই রাজ্যের কতজন শ্রমিক এই মুহূর্তে বাইরে কাজ করছে? রাজ্য সরকারের তথ্য নেই। শ্রম দিবস কত টাকা মাইনে পান, এখানে কাজ করলে কত টাকা হচ্ছে পারিশ্রমিক পাওয়া যায়, মানুষকে কেন বাইরে কাজ করতে যেতে হবে? বিজেপি তো খারাপ দল একদম নিঃসন্দেহে, বিজেপি বাঙালি এবং বাংলা বিরোধী দল, কিন্তু এটাও বুঝতে হবে যে এই সরকারের সময়, এই রাজ্য সরকারের সময় একদম দলে দলে শ্রমিককে বাংলা ছেড়ে কেন অন্য রাজ্যে কাজের আশায় যেতে হচ্ছে, কেন পশ্চিমবঙ্গ হচ্ছে 100 দিনের কাজগুলো হয় না, কেন হচ্ছে গিয়ে পুকুর চুরি হয় 100 দিনের কাজের নামে, এবং কেন হচ্ছে শ্রমিকদেরকে বাইরে কাজ করতে যেতে হয়, সেখানে বিজেপির মতো এই বিভীষিকা রয়েছে যারা বাঙালি এবং বাংলাকে চূড়ান্তভাবে হেনস্থা করে। বেশ, একটা বিরতি নেব, আমি আসবো দাদা, একটা ব্রেক নেব, খুব শার্প ব্রেক। বিরতির পর ফিরে এসে যে কথা বলছিলাম, সুকান্ত মজুমদার যখন বলছেন যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে এই সমস্ত এলাকা, কি বলেছেন উনি, সে প্রতিক্রিয়া নিয়ে ফিরবে। প্রচুর কোথায় হচ্ছে, চাকুলিয়াতে হচ্ছে, গতদিন হয়েছিল ফারাক্কাতে। এই দুই জায়গার আপনি যদি ডেমোগ্রাফি দেখেন, অর্থাৎ হিন্দু এবং মুসলিম শতাংশ দেখেন জনসংখ্যার, তাহলেই বুঝতে পারবেন কারণটা কি। উদ্দেশ্য একটাই, চাকুলিয়ার বিধায়ক হোক বা ফারাক্কার বিধায়ক হোক, তারা তৃণমূল কংগ্রেস বিজেপি কিচ্ছু বোঝে না। তাদের একটাই কাজ, বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিবর্তন করা এবং পশ্চিমবঙ্গকে ISIS-এর পীঠস্থান তৈরি করা, ইসলামিক জঙ্গিবাদের পীঠস্থান তৈরি করা। ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে লড়ছে, আগামী দিনেও আমরা লড়ব। এই ফারাক্কা থেকে চাকুলিয়া যে ছবি আমরা দেখছিলাম, যে কখনো পাথর ছোড়া হচ্ছে, কখনো সরকারি সম্পত্তি ভাঙচুর করা হচ্ছে, বেলডাঙাতেও যে খুব সুখকর ছবি তা নয়। এই ঘটনাগুলোয় জানি না যে আজকের এই অনুষ্ঠান থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবো কিনা যে কারা এর পেছনে, কারণ এটা তো এমনিতেও তদন্ত সাপেক্ষ বিষয়, ডেফিনেটলি এটার হয়তো তদন্ত হবে, কারা পেছনে রয়েছে এই ঘটনাগুলোর বার হবে। কিন্তু একদিকে এইরকম কিছু সিচুয়েশন তৈরি হচ্ছে, এরকম কিছু ঘটনা ঘটছে যেখানে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, আর তার জেরে বাংলায় আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। আর অন্যদিকে SIR-এর জন্য রাজ্যের উত্তর থেকে দক্ষিণে, এই যে চাকুলিয়ার কথা বলছিলেন সুকান্ত মজুমদার, এই যে ফারাক্কার কথা বলছিলেন, এই যে শুভেন্দু অধিকারী যে পোস্টগুলো করেছেন, এবং গত 3-4 দিন ধরে যে বেশ কিছু জায়গা থেকে এরকম কিছু সমস্যা তৈরি হচ্ছে, জানি না কেন, যে SIR পরবর্তী সময় যে শুনানি চলছে সেখানে এতগুলো অভিযোগ আসছে, এত বারবার এদেরকে ডাকা হচ্ছে। একটা জায়গার ছবি দেখাই, দেখুন, দিনভর অশান্তির ছবি ধরা পড়ছে, এবং শুধু এটা আজকের ঘটনা নয়, কোথাও গত বুধবার থেকে শুরু হয়েছে, কোথাও তারও আগে থেকে শুরু হয়েছে। চাকুলিয়ার কথা বলছিলাম, চাকুলিয়াতে কিন্তু শুনানি বন্ধ রয়েছে, এবার কবে শুনানি হবে, আবার নতুন করে কবে শুনানি শুরু হবে আমরা কিন্তু কেউ জানি না। এই যে 8 জায়গার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, কতগুলো জেলা রয়েছে দেখুন, প্রত্যেকটা জেলায় যেখানে যেখানে সংবাদ মাধ্যমের ক্যামেরা পৌঁছতে পারে সেখানেই এই ছবি। এবার গোটা রাজ্যের ছবিটা কি হবে আগামী সময়ে জানি না। অমিতাভদা কিছু বোধহয় বলতে চাইছিলেন, আমি আসবো আপনার কাছে, তার আগে একটু পার্থদার কাছে যাই। পার্থদা, এই যে যা হচ্ছে, মানে SIR সমস্যার কারণ কেন? তৃণমূল কংগ্রেস যেটা বারবার বলেছিল যে শুনানি পর্ব বলুন বা SIR-এর পুরো প্রসেস, এটাই এত দ্রুত কখনোই করা উচিত নয়, আর একটু সময় দেওয়া উচিত। আমার মনে হয় কংগ্রেস বা অন্য যারা বিরোধী দল রয়েছে, আমি যদি গোটা দেশের নিরিখে দেখি, তারাও এই একই দাবি করেছিলেন যে কেন এই সময়, কেন একটু পরে নয়, বা কেন আর একটু বেশি সময় নিয়ে নয়। আজকে যে ছবিগুলো ধরা পড়ছে, এটা কি তারই বহিঃপ্রকাশ? দেখুন, নিশ্চিতভাবে গোটা রাজ্য জুড়ে SIR নিয়ে মানুষের মধ্যে উদ্বিগ্নতা দিন দিন বাড়ছে, কমছে না। যত সময় আসছে তত বেশি জটিলতা বা বিভিন্ন ধরনের সমস্যার মানুষ ফেস করছে।
আজকে যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বুথে বুথে 150, 200, কোথাও 300, 600 মানুষকে ডাকা হচ্ছে খুব সামান্য কারণে, এটা অসহনীয় হয়ে উঠছে। মানুষ বুঝতে পারছে না তাদের এই পথ থেকে উত্তরণের উপায় কি। আজকে একটা সংখ্যালঘু মানুষদের বিভিন্ন সময় তাদের টাইটেল সারনেম ম্যাচ করে না, বাবার সঙ্গে মা, ছেলের সঙ্গে মায়ের, তারা ভিন্ন ধরনের বিভিন্ন জন বিভিন্ন রকম টাইটেল ব্যবহার করে। বা একটা মুসলমান পরিবার মেয়ে যখন বিয়ে হয় না তখন সে লেখে খাতুন, বিয়ের পরে বিবি লিখছে, তারপরে বেগম লিখছে, কখনো বেওয়া লিখছে। তো এই যে বিষয়গুলো, সেগুলো এই ডেমোগ্রাফিক্যাল বা এই ধরনের যে বৈচিত্র্যময় বিষয়গুলো উপলব্ধি না করে একতরফা ভাবে এসআইআর ঘোষণা করে তড়িঘড়ি সময়সীমা বেঁধে দিয়ে তারা করতে চাইছে নির্বাচন কমিশন। কাকে স্যাটিসফাইড করতে যাচ্ছে সেটা আজকে দিনের আলোর মতো স্পষ্ট, বিশেষ করে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে বুথগুলো থেকে সব থেকে বেশি মানুষকে ডাকা হচ্ছে, কাদের ডাকা হচ্ছে, আজকে এটা দিনের মতো স্পষ্ট। এবং উদ্দেশ্য কি রাজনৈতিক ভাবে সেটাও আমরা স্পষ্ট বুঝতে পারছি। মানুষকে হয়রানি করা হচ্ছে এবং সব থেকে বড় কথা, ভূমিপুত্র যারা রাজবংশী আদিবাসী সমাজের মানুষ, তাদেরকেও এই সমস্যার ফেস করতে হচ্ছে। আজকে ভোটাধিকার প্রয়োগের জন্য ডাকা, নাকি তাকে প্রমাণ করতে হবে সে কতদিন থেকে এখানে নাগরিকত্ব থেকে আসছে বা তার সিটিজেনশিপ, আমরা বুঝতে পারছি না নির্বাচন কমিশনের এই কাজ কিনা। এবং এসআইআর যত তড়িঘড়ি করে বাংলায় করছে, এত মানুষের মৃত্যু মিছিল আমরা দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছে। না, সেটা তো বুঝলাম পার্থদা, সেটা তো যে ছবিগুলো আমরা দেখেছি আজকেও বেশ কিছু জায়গায় অগ্নিসংযোগের ঘটনা বা এই ধরনের অশান্তি গণ্ডগোল এগুলো রয়েছে। তো যদি বেলডাঙ্গার ঘটনায় আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে, যদি উস্কানির প্রশ্ন ওঠে, যে কথা আপনারা বলছেন উস্কানি রয়েছে, এবং এই রকম পরিস্থিতি যখন তৈরি হচ্ছে তখন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও বিরোধী রাজনৈতিক দল প্রশ্ন করছে, তাহলে এসআইআর আবহে বা এসআইআরের এই যে এফেক্টগুলো আপনারা বলছেন, মানুষের হয়রানি, ডেফিনেটলি হয়রানি হয়েছে, কিন্তু তার পাশাপাশি এই ছবিগুলো তো এই একই প্রশ্ন তোলে। তাহলে কেন এই রকম এটাও কি আইন শৃঙ্খলা অবনতির যে অভিযোগগুলো বিরোধী রাজনৈতিক দলগুলো তুলছে, এখানেও তো সেই একই প্রশ্ন তুলতে পারে, এখানেও তো একই রকম ঘটনা ঘটছে। তাহলে না, এই জায়গায় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে এড়িয়ে যাননি বা পুলিশ প্রশাসন এড়িয়ে যায়নি। এই ধরনের ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয়। বেলডাঙ্গার যে ঘটনা সেটা কখনোই মান্যতা দেওয়া হয় না, বরং তার বিরুদ্ধে অ্যাকর্ডিং টু ল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়া হবে, এটুক ব্যাপারে নিশ্চিত। কিন্তু সুকান্ত মজুমদার যে বিষয়টা বলবার চেষ্টা করলো যে ডেমোগ্রাফি দেখে দেখে বিশৃঙ্খলা হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় ঘটনা। তাহলে মণিপুরে যখন এতদিন ধরে আগুন জ্বললো, তাহলে সেখানে কোন ডেমোগ্রাফি পরিবর্তন হয়েছে? বা বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন আইন শৃঙ্খলার অবনতি হয়, প্রকাশ্য দিবালোকে মানুষকে খুন করা হয় বা এই ধরনের এজিটেশনের নামে ধ্বংসাত্মক কর্মসূচি হয়, তখন কোন ডেমোগ্রাফিকার পরিবর্তন হয়? আসলে তারা গোটাটাই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে দেখে মানুষের বিভাজনের রাজনীতি করবার চেষ্টা করছে, কিন্তু ভেতরে ঢুকে মানুষের সমস্যা কি, মানুষ কি ফেস করছে। কিন্তু এই যে ন্যারেটিভটা তৈরি হচ্ছে পার্থদা, আমি একটু জানতে চাইবো, এই যে ন্যারেটিভটা তৈরি হচ্ছে, যে এই যে আমরা এতগুলো 8টা জায়গার ছবি দেখাচ্ছি, এই যে ন্যারেটিভটা তৈরি হচ্ছে, এই জায়গাগুলোতে সংখ্যালঘু অধ্যুষিত মানুষ বেশি আছেন, তাদেরকে হয়রানির মধ্যে বেশি পড়তে হচ্ছে, বিক্ষোভ, হয়রানি, অসুবিধা অন্যান্য ক্ষেত্রেও যেমন হচ্ছে, সংখ্যালঘু মানুষদের ক্ষেত্রে বেশি হচ্ছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী একটা মন্তব্য করেছেন, উনি বলছেন মালদার ক্ষেত্রে এইরকম প্রচুর মানুষ রয়েছেন যাদেরকে ডাকা হচ্ছে, তারা বেশিরভাগই ওই একটি কমিউনিটির মানুষ। বোঝাই যাচ্ছে উনি কাদের কথা বলছেন। কিন্তু এই ন্যারেটিভটা তৈরি হচ্ছে কেন? মানে এইখানে শুধু কি এরাই অসুবিধার মধ্যে পড়ছেন? শুধু কি সংখ্যালঘু ভাই বোনেরাই অসুবিধার মধ্যে পড়ছেন? আর আপনি যে কারণগুলো বলছেন যে এই কারণে এদের সমস্যা হচ্ছে, সেটাই কি একমাত্র ব্যাখ্যা, একমাত্র যুক্তি? না, এটাই শুধু একমাত্র যুক্তি নয়। আমরা একটা স্পেসিফিক, আমি কিছু উদাহরণ দিলাম। আমি বলছি অনুপ্রবেশ ইস্যু নিয়ে যখন এত কথা বলেছে বিজেপির তরফ থেকে, বারবার বলা হচ্ছে অনুপ্রবেশ হয়েছে, তো তারপরে যখন এই ধরনের অসুবিধাগুলো হচ্ছে, গন্ডগোলগুলো হচ্ছে, যাই হয়ে থাকুক না কেন, তো সেক্ষেত্রে এদের কোনো ভূমিকা নেই বলছেন? এরা কি অনুপ্রবেশকারী নয়?
নিউটাউনে তো ফাঁকা হয়ে গেল এলাকা, আসলে সাধারণ রাজারহাটে তো মানুষকে ফাঁকা হয়ে হয়রানি গেল করা এলাকা। হচ্ছে, সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, চোর ধরতে গিয়ে গোটা গ্রামকে চোর বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা কখনো মানা যায় না। বেশ বেশ, আমি অমিতাভ আমি আসবো, আমি অরিজিৎদার কাছে ভেবেছিলাম আসবো, কিন্তু খুব ছোট করে অমিতাভ একটা বিষয় বলুন। Hello. শুভেন্দু অধিকারী, আমি আসবো দাদা, আমি আসবো আপনার কাছে আসবো। শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিলেন এসআইআর একদম শুরুর সময়, কার্বলিক অ্যাসিড ঢালা হচ্ছে সাপের গর্তে। এই যে ছবিগুলো এখন দেখছি, 8টা উইন্ডো করে আমরা দেখাচ্ছি, আরেকবার একটু ফুল স্ক্রিন যদি দেখানো যায়, এতগুলো জায়গায় আগুন জ্বলছে, অশান্তি হচ্ছে ওই কার্বলিক অ্যাসিডের জন্য। খুব স্বাভাবিকভাবে একটা জিনিস আপনি দেখুন যে কমিশন প্রথমে যা বলেছিলেন, যেভাবে করব বলেছিলেন, তারপর থেকে নিয়মিত খামখেয়ালি একটা আচরণ করছে, কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে, কখনো বা অন্য কিছু বলছে, এবং এর ফলে ভোটার তালিকায় নাম তোলার ব্যাপারটা নিয়ে একটা অস্বচ্ছতা চলে এসেছে এবং বিশ্বাসযোগ্যতার একটা বড় ধাক্কা খেয়েছে। আপনি বলুন তো, 90 লক্ষ মানুষের কাছে, বেশি ভোটারের কাছে বিভিন্ন এই অসামঞ্জস্যর ব্যাপারটা এসে গেছে, অসঙ্গতির কথা এসেছে, যেটা অন্যান্য যে কোনো রাজ্যে অনেক বেশি কম। আজকে খবরের কাগজে দেখলাম মাধ্যমিকের যে নথিটা অ্যাডমিট কার্ডে যেখানে বয়স লেখা থাকে সেটা বাতিল করে দিয়েছে। কেন? আজকে তারা একবারও সুপ্রিম কোর্টের অর্ডার সত্ত্বেও আধার কার্ডকে একমাত্র নথি যেটা সব থেকে বেশি মানুষের কাছে আছে সেটাকে তারা গ্রহণ করছে না। এই যে এত বারবার সিদ্ধান্ত বদল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো থেকে আরম্ভ করে, কখনো বলছে ছবি লাগবে, কখনো বলছে ছবি না দিলেও চলবে ঐচ্ছিক, কখনো বলছে বিএলওদের এই ছবি তুলে আপলোড করতে হবে, কখনো বলছে ভিডিওগ্রাফি করতে হবে। এই যে ঘনবল এবং তারপর জেলে পাঠাবার, নির্বাচন কমিশনের যে ভূমিকাটা হওয়ার কথা বা আপনারা যে এক্সপেকটেশনটা রেখেছিলেন সেই ভূমিকাটা তারা পালন করতে পারছেন না, সেটা যে কোনো কারণে হোক, আর সেই কারণেই এই ঘটনাগুলো অসামঞ্জস্য, সেই কারণে এই ঘটনাগুলো। আমি আসবো দাদা আপনার কাছে। একটা খুব মানুষ যদি বিপদে পড়ে, মানুষের যদি বলে মাধ্যমিকের ডেট অফ বার্থ, মাধ্যমিক সবাই আপনারা জানেন স্কুলের সার্টিফিকেটটাই সিন্স ইন্ডিপেন্ডেন্স আমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসেবে গ্রহণ করি, কারণ আগে তো ইনস্টিটিউশন ডেলিভারি ছিল না স্বাধীনতার সময় থেকে। আজকে যদি হঠাৎ বলে দেয় 2 মাস বাদে যে আবার নতুন করে চ্যাপ্টার খোলো, এটা গ্রহণ হবে না। সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও বলছে আধার কার্ড গ্রহণ হবে না। মানুষের মধ্যে অত্যাচারিত হতে হতে আমি মালদায় শুনেছি 90,000 লোককে, একটা কমিউনিটির লোককে 90,000 নোটিশ পাঠানো হয়েছে। অনেক জেলায় ট্রাইবালদের সব নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সবাইকে ডাকা হয়েছে। আজকে সাধারণ মানুষ যারা কোথায়, এমনকি ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। ভোট কি করবে ইলেকশন কমিশনের হোম মিনিস্টার দুজন মিলে আর বিজেপি পার্টি মিলে? অরিজিৎ দা, হ্যাঁ, ওনার কথার উত্তর তো দেবই। তার আগে প্রথমে ওই আমাদের ভাই অতনু দেখলাম যে আমাদের তৃণমূল সরকারের লাইনেই বেশ বাঙালি অস্মিতা নিয়ে অনেক কথা বললেন। ভালো কথা, বোধোদয় হওয়া ভালো যে যারা একসময় রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি আর নেতাজিকে তোজোর কুকুর আখ্যা দিয়েছিল, তারা আজকে বাঙালি অস্মিতার কথা বলছে, ভালো লাগলো। কাগজ দেখা, ফালতু কথা বললে কাগজ দেখাতে হবে। দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলে যে ওনাদের বিষয়টা, কাগজ দেখাতে হবে, কাগজ দেখান। সেটা পরিণত হয়েছে কাগজ চান আর নিজেরা দ্বন্দ্বমূলক ফালতু কথা বলবেন। কাগজ দেখান কোথায় সিপিআইএম বলেছে, ভেনেজুয়েলা নিয়ে ওনারা কাঁদেন, কিন্তু বাংলাদেশের চিন্ময় প্রভু নিয়ে মুখ, ও বাবা ও শোনা গো, বাংলাদেশ নিয়ে কোটা মিছিল লাস্ট বিজেপি করেছে। কথা হচ্ছে যে দুটো বিষয়, আগো শোনা আমার, বাংলাদেশ নিয়ে কোটা মিছিল বিজেপি করেছে, সিপিআইএম গলি গলিতে মিছিল করেছে, আপনি কোটা মিছিল বিজেপি করেছে। ওই শুভেন্দু অধিকারী ভাট বকেছে খানিক মিডিয়াতে, আর আপনি এসেছেন তার ফেউ গাইতে। আপনার কথা শুনে হাসি ছাড়া আর কিছু আছেন? যে ভালো কথা, হাসির কথা শুনলে তো হাসবেনই। বিষয় খুব শুভেন্দুর কথা শুনলে আপনিও হাসছেন, ভালো হয়েছে। ডকুমেন্টের বিষয় খুব, আর সময় খুব বেশি বাকি নেই প্লিজ। অ্যাডমিট কার্ড, একটা হচ্ছে অ্যাডমিট কার্ড নিয়ে দেখুন, আমি মমতা ব্যানার্জি যেদিন প্রথম এসআইআর এর ঘন্টা বেজেছিল সেদিনই মহুয়া মৈত্র মমতা ব্যানার্জির হয়ে সুপ্রিম কোর্টে ঘন্টা বাজাতে গিয়ে দৌড়েছিলেন, এবং তখন শুনেছেন কোথাও আজ পর্যন্ত যে কোনোদিন আজ পর্যন্ত মানে গতকালকের আগে পর্যন্ত মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকেও গ্রহণযোগ্যতা দেওয়া হোক কোথাও বলেছিল? এসআইআর এর যে ডকুমেন্ট এগুলো তো জুন মাসে পাবলিশ করে দেওয়া হয়েছিল। আপনি কি নিয়ে আধার কার্ডে গিয়ে যখন সুপ্রিম কোর্ট থেকে বিফল মনোরথ হয়ে ফিরে এলেন, যেটা নিয়ে একটু আগে মিথ্যা কথা বললেন মমতা ব্যানার্জি, আমি বলছি কিভাবে।
তখন এসে আপনি পরবর্তী দাবি কি রেখেছিলেন? আধার কার্ডটাকে তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে পরিচয়পত্র সাথে অন্য ডকুমেন্ট দেখাতে হবে, তাহলে স্বাস্থ্যসাথী কার্ডটাকে মান্যতা দেওয়া। উনি কিন্তু একবারও বললেন না, এই যে জ্ঞানের বাণীগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দিলেন যে আমাদের পরিচয়পত্র, হোম ডেলিভারি, সুইগি ডেলিভারি, জোম্যাটো ডেলিভারি, একবারও তখন বলেননি যে মাধ্যমিক অ্যাডমিট কার্ডটাকেও দেওয়া হোক। বলতেই পারতেন, আদালতের সামনে আপনি বক্তব্য রাখতে পারতেন, আদালত মান্যতা দিলে হয়ে যেত। আধার কার্ডের বিষয়ে আমাদের কংগ্রেসের মুখপাত্র দাদাও বললেন, কিন্তু একটা জায়গায় বোধহয় একটু ভুল হলো যে আধার কার্ডকে মান্যতা দিচ্ছে না, এরকম তো বিষয়টা নেই। কারণ সুপ্রিম কোর্টের একক তথ্য হিসাবে, একক ডকুমেন্ট, ঠিক বলেছেন, একদম ঠিক কথা বলেছেন, একদম সঠিক কথা বলেছেন। এবং সেটা কার নির্দেশে? একক তথ্য হিসাবে আপনি সুপ্রিম কোর্টের জাজমেন্টে আপনাকে অনুরোধ করবো এই বিষয়ে মামলাটার লাস্ট প্যারাগ্রাফটা পড়ে নিতে। সেখানে সুপ্রিম কোর্ট দ্ব্যর্থহীন ভাষায় বলেছিল যে আধার কার্ড দাবি অনুযায়ী আমরা প্রডিউস করার অনুমতি দিচ্ছি এই শর্তে যে আধার কার্ড নাগরিকত্বের কোনো পরিচয়পত্র নয়, ব্যক্তি পরিচয়পত্র হিসাবে যদি দেওয়া হয় তাহলে তার সাথে উপযুক্ত অন্য কোনো ডকুমেন্টও দিতে হবে। তো এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, এটা ভারতীয় জনতা পার্টি বা ইলেকশন কমিশন কি করবে? কিন্তু এখানে একটা বিষয় যেটা রয়েছে, আমাদের তৃণমূল মুখপাত্র বলছিলেন, উনি একজন, আমি যতদূর জানি উনি একজন বিধায়ক, তাই তো? উনি একজন বিধায়ক, অর্থাৎ সাংবিধানিক চেয়ারে উনি বসে রয়েছেন। ওনার কাছ থেকে যখন এই ধরনের কথা আসে যে বিভিন্ন মানে স্পেসিফিক প্রাক্তন বিধায়ক, আমি মার্জনা চেয়ে নিচ্ছি, প্রাক্তন বিধায়ক, তো ওনাদের কাছ থেকে যখন এই ধরনের কথা আসে যে একটা বিশেষ কমিউনিটি এর জন্য সাফার করে যাচ্ছে, কারণ কি না একটা বিশেষ কমিউনিটিতেই দেখা যাচ্ছে যে বাবা এবং সন্তানের মধ্যে বয়সের ডিফারেন্স 12-র কম। একটা বিশেষ কমিউনিটিতে যদি দেখা যায় যে ঠাকুরদা ঠাকুমার সাথে বয়সের ডিফারেন্স 40-এর কম, আমি সংখ্যাটা বলে দিতে পারি, যদিও সেটা কোনো স্পেসিফিক কমিউনিটি নয়, মানুষের। ইলেকশন কমিশনের যে নির্দেশগুলো ছিল, যেমন আমি 3টে উদাহরণ দিই, যে বিএলও মানুষকে এনুমারেশনে বাড়ি থেকে বেরোতে হবে না, বিএলও বাড়িতে দরজায় দরজায় যাবে, একবার নয় 3 বার যাবে, সেটাকে ভায়োলেট কারা জোর করে করালো? এই তৃণমূলের কর্মীরা জোর করে বিএলওকে বসিয়ে রেখে দিয়ে মানুষকে বার করলেন। তাহলে তো প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলেরই কিছু কিছু অভিযোগ নির্বাচন কমিশনকে নিয়ে রয়েছে, অরিজিৎ দা। ঠিক কথা, যেমন অভিযোগ হয়েছিল, ঠিক কথা, আমি দায়িত্ব পাচ্ছি না, আমি ইলেকশন কমিশনের মুখপাত্র না হয়েও ইলেকশন কমিশনের পরপর অ্যাক্টিভিটিটাকে জাস্ট প্লেস করছি এইভাবে যে ইলেকশন কমিশনের কাছে দাবি উঠলো, তৃণমূল দাবি তুলেছিল, বিভিন্ন সেক্টর থেকে ভারতীয় জনতা পার্টিও বলেছিল যে এই হিয়ারিং এ বয়স্ক লোকেদের গিয়ে দাঁড়িয়ে হিয়ারিং অ্যাটেন্ড করতে অসুবিধা হচ্ছে। ইলেকশন কমিশন সার্কুলার পাবলিশ করে বয়স্ক লোকেদের, যারা সিনিয়র সিটিজেন, তাদেরকে বাড়িতে হিয়ারিং করার সুযোগ করে দিল। তাহলে ইলেকশন কমিশনের যে পদক্ষেপগুলো যে কোনো রকমের কমপ্লেক্সিটিকে কমানোর দিকে, এনারা তার মধ্যে এটা বুঝতে আজকে রকেট সায়েন্স বোঝার কোনো প্রয়োজন নেই, এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্স বোঝার প্রয়োজন নেই। ভারতবর্ষের যা বৈচিত্র্য বা বাংলার যা বৈচিত্র্য, একটা সময় বাল্যবিবাহ নিয়ে এত রিজিডিটি ছিল না, বিভিন্ন কমিউনিটি বেসে বাল্য বিবাহের প্রচলন বরাবর ছিল। একটা সময় গভর্নমেন্ট আইন করবার পর সেটা অনেকটা কমেছে এবং বেশ কমেছে, কিন্তু ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আমি একদম শেষ করব আজকে অনুষ্ঠান, একদম শেষ সময় নেই, অতনুর কাছে আসবো, একদম 20 সেকেন্ডে উত্তর নেবো। অতনু, দেখুন, এই রোহিঙ্গা বাংলাদেশে এসব দিয়ে প্রথম হচ্ছে খুব মিডিয়া গরম করার চেষ্টা করেছে শুভেন্দু, তারপরে কিছু হয়নি, বুঝতে পেরেছে, এখন ইলেকশন কমিশন নেমেছে, বলছে লজিক্যাল ডিসপ্লিসেন্সি। দাস বা বিশ্বাস 2002-এ নাম রয়েছে, তারপরে হচ্ছে তার নাকি এসসি কাস্ট সার্টিফিকেট লাগে, কেন রাখবে? খাতুন বিয়ের পর বিবি হয়েছে, বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমি নির্দিষ্টভাবে বলছি, এটা আমাদের পার্টির রাজ্য সম্পাদক একদম প্রেস কনফারেন্স করে বলেছেন। মালদাতে নো ম্যাপিং কতজন আসলো? 1.88%, আর নোটিশ গেল কতজনের কাছে? 28%-এর কাছে। মুর্শিদাবাদ নো ম্যাপিং আসলো 2%-এ, নোটিশ গেল কোথায়? 30%-এর কাছে। তাহলে গোটা একদম নির্দিষ্টভাবে হচ্ছে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে প্রকারান্তরে বিজেপি যে এসআইআর এর যে মূল ভাবনাটা ছিল, যারা স্বচ্ছ নির্ভুল একটা ভোটার লিস্ট, তার মানে অমিতাভ দা বা অতনুরাও মনে করছে তৃণমূলের সঙ্গে তৃণমূলের সঙ্গে না দেবারতী, এটাকে তৃণমূলের সঙ্গে মেলানোর কথা বলবেন না। যে বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে, বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে ইসি, বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে ইসি। একদম না, অরিজিৎ দা একদম শেষ করব। অরিজিৎ জন্য আমরা এসআইআর এর পক্ষে, বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে, এরাও তাই প্রক্রিয়া। এসআইআর হলে ভুয়ো ভোটার, মৃত ভোটারের নাম বাদ যাবে, যা কিনা তৃণমূল তুলেছে, আমরা সেই এসআইআর এর পক্ষে। বলাই লেগে যাবে। ইলেকশন কমিশনের কোনো নোটিফিকেশনে
কোনো রকম কাস্ট বা রিলিজিয়াস উল্লেখ করে কি কোনো নোটিফিকেশন হয়েছে? যা হয়েছে সবার জন্য সমানভাবে হয়েছে। এখন কোনো জায়গায় যদি দেখা যায় ডিসক্রিপেন্সি বেশি, সেটা কি ইলেকশন কমিশনের দায়? দায় তাদের, দায় তাদের, লজিক্যাল দায় ডিসক্রিপেন্সি তাদের। নামে যে ভাষাটা হচ্ছে, যারা আপনি গোটা মানছেন এই ধন্যবাদ সময় দেওয়ার জন্য, প্লিজ প্রত্যেককে ধন্যবাদ। আজকে এখানেই শেষ করব। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ থাকুক CNN।